বন্ধুরা নমস্কার। যতনান্য খুলুমখা এডিসি নির্বাচন তাহলে ত্রিমুখী হচ্ছে, অর্থাৎ তিনটি বড় বড় শক্তির মধ্যে লড়াই হচ্ছে। বিজেপি এবং তীব্রামথা একসঙ্গে লড়াই করার পরিবর্তে আলাদা আলাদাভাবে ক্যান্ডিডেট দিয়ে আলাদাভাবে লড়ছে। তাহলে তাহলে দুটো শরিক দলের মধ্যে এডিসি দখল করার জন্য তীব্র লড়াই দেখা যাবে এবার। এবং উভয়ই সিপিএম এর বিরুদ্ধেও লড়বে, সিপিএম কে পাহাড়ে আটকানোর জন্য, এবং সিপিএম কে একসাথে যেমন ভাবে তীব্রামথার বিরুদ্ধে লড়তে হবে তেমনি ভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। তাহলে এবারের নির্বাচনটাও গত নির্বাচনের মতোই নেই ত্রিমুখী হচ্ছে এবং জমজমাট নির্বাচন হতে চলেছে এডিসিতে। নির্বাচন ঘোষণার পরে তীব্রামথা এবং বিজেপির মধ্যে বেশ কয়েক প্রশ্ন কথা হয়েছিল। তীব্রামথার নেতাদের ভাষা শুনে মনে হয়েছিল যে তারা জোট করার পক্ষে বা জোট করে লড়াই করার পক্ষে, তারা সিট শেয়ারিং এর ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড। কিন্তু তীব্রামথার গ্রাউন্ড লেভেল থেকে বারবার খবর আসছিল যে তারা একেবারেই জোট করার পক্ষে না, তারা আলাদাভাবে 28টি আসনে লড়তে চায়। অন্যদিকে রাজ্য বিজেপির কোনো ব্যক্তি এই জোটের পক্ষে ছিলেন না, এবং রাজ্য বিজেপিরও একেবারে গ্রাসরুট লেভেল থেকে দাবি আসছিল যে তারা একা লড়াই করতে চায়, তারা শক্তির পরীক্ষা দিতে চায়, এবং যে তীব্রামথার কাছে সারা বছর তারা পীড়া খায় সেই তীব্রামথার সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে তারা লড়াই করতে একেবারে আগ্রহী না, তারা আলাদাভাবে লড়াই করতে চায়। এবং তাদের বিশ্বাস যে যদি এককভাবে বিজেপি লড়াই করে তাহলে বিজেপির রেজাল্ট ভালো হবে। কিন্তু তীব্রামথা চেয়ে আসছিল, তীব্রামথাও চেষ্টা করেছিল যে যাতে একটা আসন সমঝোতা হয়ে যায়। আবার দিল্লির বিজেপিও চেয়ে আসছিল যাতে একটা সমঝোতা হয়ে যায়, কারণ তীব্রামথা যেমন মনে করে, তাদের অনেক নেতাই মনে করেন আর কি, যে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করলে টাকা পয়সা, ইলেকশনের যে খরচাপাতিটা সেটা বিজেপি মোটামুটি ভাবে একটা ব্যবস্থা করে দেবে। তাহলে এই যে একটা ইলেকশনে প্রচুর টাকা খরচ হয়, সেই টাকাটা তীব্রামথার বেঁচে যাবে এবং বিজেপির কাছ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা পাওয়ার, ভবিষ্যতে পাওয়ার রাস্তাটাও খোলা থাকবে, এটা অনেকেই মনে করেন। আর দিল্লির বিজেপি নেতারা মনে করেন যে ত্রিপুরা রাজ্যে অ্যালায়েন্সটা যাতে কোনোভাবেই ধাক্কা না খায় এবং বিজেপি এবং তীব্রামথার জোটটা যাতে অক্ষত থাকে, যাতে 2028-এর বিধানসভা নির্বাচনে বিজেপি আবার ক্ষমতায় ফিরে আসতে পারে তীব্রামথার উপরে ভর করে, যাতে এখানে বিরোধী শক্তির জনপ্রিয়তা বাড়লেও, তাদের শক্তি বৃদ্ধি হলেও আলটিমেটলি তীব্রামথা এবং বিজেপির জোটের সামনে তারা যাতে কিছু করতে না পারে। শুধু তাই না, দিল্লির বিজেপির নেতারা এটাও মনে করেন যে তীব্রামথা যদি আলাদা থাকে, জোটে যদি না থাকে, তাহলে বিজেপির ভেতরেই, রাজ্য বিজেপির মধ্যেই এমন কোন শক্তি রয়েছে যারা তীব্রামথা এবং সিপিএম কংগ্রেসের সাহায্য নিয়ে রাজ্যে বিকল্প সরকার গঠন করার ব্যাপারে উদ্যোগী হওয়ার চেষ্টা করতে পারে। এই কারণে তারা মনে করেন যে তীব্রামথাকে মানিয়ে বুঝিয়ে শুনিয়ে বাবাসনা করে তাদেরকে জোটের মধ্যে রেখে দিলে ভালো হবে এবং তাদের সাহায্যে এই আসন সমঝোতা করে এডিসিতে ঢোকাটা সহজ হবে। কারণ দিল্লির নেতারা এখনো মনে করেন না যে রাজ্য বিজেপির নেতাদের উপরে ভর করে এডিসি দখল করা সম্ভব হবে। তারা বুঝতে পারেন যে তীব্রামথার যে ধরনের ডোমিনেন্স পাহাড়ে রয়েছে, সেই ডোমিনেন্সটাকে খুব দ্রুত ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতারা নষ্ট করতে পারবেন না। হ্যাঁ, হতে পারে তারা হয়তো 2টো আসন বেশি জিততে পারেন, কিন্তু ক্ষমতা দখল করতে পারবেন না, এটা তারা মনে করেন। কিন্তু ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতারা কখনোই তীব্রামথাকে পাত্তা দেয়নি, কিন্তু তীব্রামথা বারবারই দিল্লিতে ছুটে গেছে, যেটাকে হাসি ঠাট্টার বিষয় বানিয়ে দিয়েছে রাজ্য বিজেপির লোকরা, এবং গ্রাসরুট লেভেলে সোশ্যাল মিডিয়াতে বহুবার বহুব্যঙ্গ বিদ্রুপ করেছে। এমনকি রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য তো বেরিয়ে যাও এইরকম ভাবে, মানে বিশ্রী ভাবে তীব্রামথাকে জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছে, যেটা ভীষণ রকম অপমানজনক। অনেকেই মনে করেছিল যে এরপর আর এক মুহূর্ত দেরি না করে তীব্রামথা জোট ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে
তারপর থেকে এখনো পর্যন্ত তিপ্রামথা বেরিয়ে যায়নি। এই বিরাট বড় অপমান, প্রকাশ্যে অপমান, জনগণের সামনে অপমানটা তিপ্রামথার নেতারা হজম করে নিয়েছেন। এরপরে বিজেপি দেখিয়ে দিয়েছে যে তিপ্রামথার নেতাদের মধ্যে একটা ডিভিশন তৈরি করে তাদেরকে তিপ্রামথা থেকে বের করে এনে রাজ্য মন্ত্রিসভাতে গুরুত্বপূর্ণ পদে দিয়ে আপনার একটা নতুন সমীকরণ তৈরি করবে। এটা যখন একরকম পরিষ্কার হয়ে যায় সবার সামনে, যখন তিপ্রামথার ভেতরে আভ্যন্তরীণ কোন্দল যখন প্রকাশ্যে চলে আসে, তখন তিপ্রামথার নেতারা অস্থির হয়ে পড়েন। তারা এবার এই নিজেদের দল গোছানোর পরিবর্তে তারা দিল্লিতে ছুটতে শুরু করেন এবং দিল্লিতে গিয়ে বিজেপিকে সন্তুষ্ট করার জন্য নানানভাবে চেষ্টা করতে শুরু করেন, যেটা এই রাজ্যে তিপ্রামথার কর্মীরা ভালোভাবে নেয়নি। এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই এসে তাদের খুব দুঃখের কথা পরিষ্কার জানিয়েছেন। তারা দাবি করেছেন বারবার যে তাদের মানে আসন ভাগাভাগি যাতে না করা হয় এবং যাতে এককভাবে তিপ্রামথা লড়াই করে, তারা তার জন্য প্রস্তুত রয়েছে। এইরকম ভাবে আপনার রাজ্যের যে সাম্প্রতিক কালে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো শেষ পর্যন্ত বাধ্য করেছে তিপ্রামথার নেতাদেরকে যে আলাদাভাবে লড়াই করার সিদ্ধান্ত নিতে। এখন এর পেছনে কি রহস্য রয়েছে সেটা আগামী দিনে হয়তো জানা যাবে, কিন্তু আপাতত এটা পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে জোট হচ্ছে না বিজেপি এবং তিপ্রামথার মধ্যে। বিজেপি তার ক্যান্ডিডেট লিস্ট আউট করে দিয়েছে এবং এটা লক্ষ্য করার মতন যে 28টি কেন্দ্রেই বিজেপি ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে। তিপ্রামথাও নিঃসন্দেহে 28টি কেন্দ্রেই তার ক্যান্ডিডেট দেবে, যেহেতু অন্য কারোর সঙ্গে লড়াই করছে না, মানে জোট করছে না। আর আইপিএফটি 9টি কেন্দ্রে তার ক্যান্ডিডেটের নাম চূড়ান্ত করে ঘোষণা করে দিয়েছে। আর সবার আগে ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছিল সিপিএম। যদিও আইপিএফটি মাইনর শক্তি, কিন্তু সিপিএম এখনো একেবারে মাইনর হয়নি। সিপিএম এর এখনো একটা জনভিত্তি রয়েছে পাহাড়ে, কিন্তু সেই জনভিত্তির উপরে ভর করে তারা এডিসিতে ক্ষমতায় আসতে পারবে এইরকম ভাবার কোনো কারণ নেই। সুতরাং এডিসিতে সিপিএম এর আসার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আগামী দিনে কি হতে পারে সেটা ভবিষ্যৎ বলবে। তো কিন্তু সিপিএম ফাইটে দিতে পারে, কারণ সিপিএম এর যে বিভিন্ন জনসভাগুলো হচ্ছে, মিছিল টিছিল হচ্ছে, তাতে লম্বা লম্বা লাইনে দেখা যাচ্ছে। তো এতে বোঝা যাচ্ছে যে তিপ্রামথার অনেকেই ক্ষুব্ধ হয়ে, বিশেষ করে বিজেপির সঙ্গে জোটে অসন্তুষ্ট হয়ে অনেকে ইতিমধ্যে চলে গেছিল সিপিএম এ। আর এবার যখন তিপ্রামথার নেতারা দিল্লিতে আসন ভাগাভাগির জন্য ছুটে যান, তখন কিন্তু তিপ্রামথার ভেতরের অনেকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেয়, সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেয় যে তারা আর তিপ্রামথাকে ভোট দেবে না, তারা বিজেপিকে ভোট দেবে না, তারা ভোটটা সিপিএম এ দেবে। এই কথাগুলো কিন্তু প্রকাশ্যে জানিয়ে দেয়। এগুলো বোধহয় একটা মানসিক চাপ তৈরি করে ফেলে মথার নেতাদের ওপরে, বিজেপির নেতাদের ওপরেও। তার কারণে উভয় দিক থেকে শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে এবার কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে না। আন্ডারস্ট্যান্ডিং না হওয়াটাই আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে দাঁড়ায়। কিন্তু এইটা শেষ পর্যন্ত 28 পর্যন্ত যে সম্পর্কটা, এই বিধানসভা যতদিন রয়েছে ততদিন পর্যন্ত যে সম্পর্কটা, এটাকে টিকিয়ে রাখতে পারবে না এটা ভেঙে যাবে। অর্থাৎ তিপ্রামথা কি শেষ পর্যন্ত সরকার ছেড়ে বেরিয়ে আসবে? কারণ গতবার যখন এডিসি নির্বাচন হয়েছিল তখন তো তিপ্রামথা আপনার বিধানসভাতে ঢুকতে পারেনি, কারণ তখন বিধানসভা নির্বাচন হয়নি, হয়েছে 23-এ। সুতরাং তখন তারা একেবারে পৃথক পৃথক ছিল। 2023-এর বিধানসভা নির্বাচন যখন হয়েছে তখনও তিপ্রামথা এবং বিজেপি আলাদা আলাদাভাবে লড়াই করেছে এবং তিপ্রামথা ভীষণভাবে বিজেপি বিরোধী ভূমিকা পালন করেছে, বিজেপি বিরোধী কথা বলেছে এবং মানুষকে সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে যেগুলো বিজেপির পক্ষে দেয়া সম্ভব না। তো এগুলো দেওয়ার পরে তারা যখন 13টি আসন পায় এবং দ্বিতীয় বৃহত্তম দল হয়, যখন মানুষ মনে করেছিল যে এবার 5 বছরের জন্য তারা দুর্দান্ত বিরোধী দলের ভূমিকা পালন করে রাজ্যবাসীর মনটা জয় করে নেবে এবং এর পরের বিধানসভা নির্বাচন আস্তে আস্তে তারা ত্রিপুরা রাজ্যের প্রধান দলে পরিণত হয়ে যাবে, এরকমটা যখন মনে করছিল, তখন হঠাৎ করে রহস্যজনক কারণে আশ্চর্য রকম ভাবে তারা বিরোধী দলের আপনার পরিচয়টা ভুলে গিয়ে তারা শাসন ক্ষমতায় চলে যায় এবং সরকারে জোটে অংশগ্রহণ করে। এর ফলে তাদের যে বিশ্বাসযোগ্যতা সেটা অনেকটা নষ্ট হয়। রাজ্যবাসী এটাকে ভালোভাবে দেখেনি, মথার নেতারা, মথার গ্রাসরুট লেভেলের কর্মীরা, তারা কেউই এটাকে ভালোভাবে দেখেনি। তারা তারপর থেকে ক্রমাগতভাবে তারা বিজেপি বিরোধী ভূমিকা পালন করে চলেছে এবং দেখা গেছে যে বহুবার বিজেপি নেতারা ভেতরে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু তিপ্রামথার কর্মীরা তাদেরকে
লাঠিবান্ধা নিয়ে দৌড়ানি দিয়েছে, সেই দৌড়ানি খেয়ে দিয়ে বিজেপির নেতারা মহাপ্রতাপশালী বলশালী যারা আগরতলাতে তাদের শক্তি দেখায়, সেই নেতারা দৌড়াতে দৌড়াতে একরকম আপনার আগরতলাতে ফিরে এসেছে। তো এই রকম ভাবে তিপ্রা মাথার নেতারা বারবার এটা বুঝিয়ে দিয়েছে। তো যার কারণে বিজেপির গ্রাসরুট লেভেলের কর্মীরা কোনোভাবেই তিপ্রা মাথাকে মেনে নিতে রাজি না, আর তিপ্রা মাথার কর্মীরা তো কোনোভাবেই বিজেপিকে মানতে রাজি না। এখন এই রকম একটা অবস্থাতে যখন ত্রিমুখী লড়াই, আমি আইপিএফটি কে মানে গণার মধ্যেই আনছি না, সিপিএম একদিকে থাকবে, তিপ্রা মাথা একদিকে, বিজেপি একদিকে, এই তিনটি প্রধান দলের মধ্যে যে লড়াই, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কি তিপ্রা মাথা তার একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে? তিপ্রা মাথা কি আগের চেয়েও ভালো রেজাল্ট করবে, না মাঝখানে যে তার ক্ষতিটা হয়েছে, তার সম্বন্ধে মানুষের যে ধোঁয়াশা তৈরি হয়েছে, ভুল ধারণা তৈরি হয়েছে, কনফিউশন ক্রিয়েট হয়েছে, সেগুলোর কারণে তার অনেক ভোট তার দিক থেকে সরে অন্যদিকে চলে যাবে? আর বিজেপি ক্রমাগতই তিপ্রা মাথার মধ্যে ভাঙন ধরিয়ে চলেছে, সেই ভাঙনের ফলে তিপ্রা মাথার কতটুকু ক্ষতি হয়েছে সেটা ভোটের বাক্সে যখন আপনার ভোট গণনা যখন হবে তখন গিয়ে পরিষ্কার হবে যে বিজেপি তিপ্রা মাথার বড় ধরনের ক্ষতি করতে পেরেছে, নাকি তিপ্রা মাথা নিজের সংগঠন ধরে রেখে উল্টো বিজেপির ক্ষতি করতে পেরেছে। আর সিপিএম এর জন্য এটা একটা অগ্নি পরীক্ষার মতন, যে সিপিএম 2028-এর আগে ঘুরে দাঁড়ানোর বার্তা রাজ্যবাসীকে দিতে পারবে না, সিপিএম এর ভবিষ্যৎ অন্ধকার, এটাই সবার কাছে পরিষ্কার হয়ে উঠবে। কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগবে জানি, তার কারণে লাইক করবেন, তার কারণে শেয়ার করবেন, আর এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওর নিচে দেখবেন বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না, হাইপে দেওয়ার ব্যবস্থা আছে, হাইপে দিয়ে দেবেন। যত নাটক হলঙ্কার, সবাইকে নমস্কার।